মায়াপুর গ্রামের এক প্রান্তে গরিব রতন কামারের একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল। স্ত্রী পুত্র নিয়ে তার কোনো রকমে সংসার চলে যায়। গ্রামের বাজারের এক মোড়ে ছিল রতনের কামারশালা। একদিন খুব ভোরে রতন নিজের পুরনো হাতুড়ি আর ছেনি নিয়ে কাজের জন্য বেরোচ্ছিল। এমন সময় তার স্ত্রী শারদা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কতদিন এমন টানাপোড়েন চলবে গো? প্রতিদিন সকালে কাজে বেরিয়ে যাও আর সন্ধ্যায় খালি হাতে ফিরে আসো। তুমি কি দেখতে পাচ্ছ না, গ্রামের সবার চেয়ে খারাপ দশা আমাদের। ছেলেটা না খেয়ে শুকিয়ে যাচ্ছে। আমি কি করব তুমিই বলো। আমার কপালটাই যদি ফাটা হয় তবে কার সাধ্যতা জোড়া দেয়? যখনই মনে করি এবার সব ঠিক হয়ে যাবে, তখনই কোনো না কোনো আপদ এসে সব ওলট পালট করে দেয়। এই তো দেখো না, প্রথমবার যখন কষ্ট করে কিছু টাকা হাতে জমলো, ঠিক তখনই তুমি জ্বরে পড়লে। সব টাকা ওষুধ আর বদ্যি বাড়িতে চলে গেল। তারপর বলায়ের পায়ে সেই পচন ধরা চোট, ওকে জমে মানুষের টানাটানি থেকে ফিরিয়ে আনতে সব শেষ হয়ে গেল। ঠিক সেই সময় 10 বছরের বলাই দৌড়ে ঘরে ঢুকল। বাবা, অনেক দিন ধরে আমার ভালো খাবার খেতে ইচ্ছে করছে। আমাদের ঘরে অন্যদের মতো লুচি পায়েস হয় না কেন? কাল পাশের বাড়ির কাকিমারা বলছিল ওরা আজ পিঠে করবে। রতনের চোখের কোণ ভিজে গেল। সে বলাইয়ের মাথায় হাত রেখে বলল, চিন্তা করিস না রে বাপ, আমাদেরও দিন ফিরবে। এমন একদিন আসবে যখন আমরাও রাজার মতো খাবার খাবো। তোর যা খেতে মন চাইবে তুই তাই পাবি। কিন্তু বাবা, একটা কথা বলবো? পাশের বাড়ির জেঠিমার ঘর থেকে যখন ভাজাভুজি আর পিঠের গন্ধ আসে, আমার মনের ভেতরটা কেমন করে ওঠে। একদিন আমি ওদের বাড়ির উঠোনে গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওরা আমাকে দেখা মাত্রই খাবার সরিয়ে নিল আর বলল, এখানে কেন অলক্ষণে ছেলে, এখান থেকে ভাগ। আমি ভয়ে কাঁদতে কাঁদতে ফিরে এলাম। শারদার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। রতন আর একটিও কথা বলল না। নিঃশব্দে নিজের কাজের সরঞ্জাম কাঁধে তুলে নিয়ে তার কামারশালার দিকে হন হন করে হাঁটা দিল। সেদিন কাজ করতে করতে রতন মনে মনে ভাবল, হে ভগবান, আর কত পরীক্ষা নেবে? কাল থেকে একটাও খদ্দের আমার দোকানে আসেনি, তার উপর ঘরের এই হাহাকার। বলায়ের ওই কথাগুলো আমাকে ভেতর থেকে চুরমার করে দিচ্ছে। ঠিক তখনই গ্রামের মোড়ল হরেন শিকদার সেখানে এসে দাঁড়ালো। তার মুখে একটা শয়তানি হাসি। কি রে রতন, আজ তো তোর হাতুড়ির ঘায়ে সেই দম দেখছি না। কি ব্যাপার, মনটা কি বড্ড খারাপ নাকি অভাবের তাড়নায় হাত কাঁপছে? হ্যাঁ মোড়ল মশাই, আপনি তো সব জানেনই। ঘরে চাল নেই, পরিশ্রম তো জমের মতো করি, কিন্তু ভাগ্যে সেই অভাব আর অভাব। মোড়ল মশাই কিছু বলার আগেই গ্রাম থেকে আসা ফচকে হাজির হলো। ফচকে লোকটা একদম সুবিধের নয়। অন্যের বিপদে মজা করাই তার স্বভাব। সে মুখ বেঁকিয়ে বলল, মোড়ল মশাই, আমি তো বলি এই রতনকে গ্রাম থেকে তাড়ানো দরকার। ওর পোড়া কপালে আমাদের গ্রামের অমঙ্গল হচ্ছে। লোকে বলে কিছু মানুষ অশুভ ছায়া নিয়ে আসে, যারা পুরো গ্রামকে ভিখারি করে দিতে পারে। মোড়ল হ হ করে হেসে উঠল। রতন যেন পাথর হয়ে বসে রইল। তারা দুজনে তাকে অপমান করতে করতে চলে গেল। রতন আকাশ পানে তাকিয়ে ভাবল, হে ঠাকুর, আমি কি কারোর ক্ষতি করেছি? জীবনে কোনোদিন একটা পয়সা কারোর চুরি করিনি, তবে আমার কপালে এই অবিচার কেন? আমার জীবনটা কি এইভাবেই শেষ হয়ে যাবে? সে আর দোকানে থাকল না, সোজা বনের দিকে হাঁটতে শুরু করল। তার মনে হলো আজ আর বাড়ি ফেরা হবে না। নিজের সঙ্গে একটা অঘটন ঘটাতে সে শ্মশান কালীতলার জঙ্গলে ঢুকে পড়ল। রতন ক্লান্ত হয়ে এক বিরাট বটগাছের তলায় বসে পড়ল। সে গুমরে কেঁদে উঠে বলল, আমি বাড়ির কর্তা, তাই শারদা আর বলায়ের সামনে কাঁদতে পারি না। ওরা আমাকে কাঁদতে দেখলে একদম ভেঙে পড়বে। হে ভগবান, আমার কপালে কি বঞ্চনা ছাড়া আর কিছু নেই?
হঠাৎ তার কানে ভেসে এলো এক করুণ আর্তনাদ। কেউ যেন যন্ত্রণায় কাতরাচ্ছে। রতন উঠে গিয়ে দেখল ঝোপের আড়ালে এক বৃদ্ধ সাধু বাবা পড়ে আছে। রতন তার কাছে গিয়ে বলল, বাবা, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? আমি তীর্থের জন্য যাচ্ছিলাম, কিন্তু পাথরে হোঁচট খেয়ে পা ভেঙে গেছে। এখানে কেউ আসে না। আমার বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়। জল না পেলে এখনই নিঃশ্বাস ত্যাগ করতে হবে। চারদিকে জল খুঁজেও কোথাও পেল না। শেষে সে আবার সাধু বাবার কাছে ফিরে আসলো। এখান থেকে 2 ক্রোশ দূরে এক গভীর জলাশয় আছে। এই নাও আমার কমণ্ডুল, ওখান থেকে তাড়াতাড়ি জল নিয়ে এসো। রতন তার নিজের সব দুঃখ ভুলে সেই জলাশয়ের দিকে দৌড়ালো। অবশেষে সে সেই পুকুরটি খুঁজে পেল। পুকুরে কমণ্ডুল ডোবাতেই চারদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। তারপর এক ভয়ঙ্কর রূপী দৈত্য সামনে এলো। দৈত্য হুঙ্কার দিয়ে বলল, তোর তো সাহস কম নয়, আমার পুকুরে জল ছুড়ি, তোকে এখনই শেষ করে দেব। আমাকে ক্ষমা করে দিন। আমি নিজের জন্য আসিনি, এক মুমূর্ষু সাধুর জন্য জল নিতে এসেছি। দয়া করে জল নিতে দিন। ঠিক আছে, যদি জল চাস তবে আমার একটি ধাঁধার জবাব দিতে হবে। ঠিক বললে জল পাবি, আর ভুল বললে তোকে এই পুকুরেই ডুবিয়ে দেব। এমন এক ঘর যার সব দিক খোলা, ভেতরে উজ্জ্বল আলো থাকলেও নেই কোনো জানালা কিংবা দেওয়াল, অথচ তার ভেতরেই পুরো জগৎ ধরা দেয়। বলতো সেটা কি? রতন চোখ বন্ধ করে একবার বলাই আর সারদার কথা ভাবল। সেটি হলো মানুষের মন, যার সব দিক খোলা, যেখানে সুখানুভূতির আলো এবং যন্ত্রণার অন্ধকার দুই থাকে। কোনো দেওয়াল না থাকলেও মানুষ তার মনের ভেতরেই পুরো জগৎকে আগলে রাখে। দৈত্য অবাক হয়ে গেল। এত সুন্দর উত্তর আগে কেউ দেয়নি। আমি সন্তুষ্ট হয়েছি। যা, জল নিয়ে যা। রতন জল নিয়ে সাধুর কাছে ফিরল। জল খেয়ে সাধু জীবন ফিরে পেল। সাধু কিছু মন্ত্র পড়ে এক অপূর্ব খরগোশ নিয়ে এলেন। তিনি বললেন, এই খরগোশটি তোর সঙ্গেই যাবে। একে নিজের মেয়ের মতো যত্নে রাখিস, এটাই তোর ভাগ্য বদলাবে। রতন খরগোশটি নিয়ে ঘরে ফিরল, কিন্তু সারদা খরগোশটি দেখে রেগে বলল, ঘরে নিজেদের খাওয়ার নেই, তার উপর আর একটা আপদ জুটলে। এর থেকে সাধু যদি 2টো সোনা দিতেন তবে তো ভালো হতো। সাধু যখন দিয়েছেন, নিশ্চয়ই ভালো কিছু হবে। এই খরগোশের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। পরের দিন গ্রামের জমিদার রামকিশোর বাবু রতনের দরজায় এলেন। রতন, শুনলাম তোর কাছে একটা আশ্চর্য খরগোশ আছে, ওটা আমি নিতে চাই। কর্তা, ক্ষমা করবেন, উপহারের জিনিস আমি বেচতে পারবো না। জমিদার গজগজ করতে করতে চলে গেলেন। সারদা এবার চটে গিয়ে বলল, ঘরে হাড়ি চড়ছে না, আর তুমি এই খরগোশ আগলে বসে আছো। এদিকে পাশের রাজ্যের রাজকন্যা উমা এক বিচিত্র রোগে অচেতন হয়ে পড়ে আছে। কোনো ওঝা বা বদ্যি তাকে ঠিক করতে পারছিল না। রাজগুরু বললেন, এক মায়াবী খরগোশের চোখের জল আর এক সৎ দরিদ্র মানুষের চোখের জল যখন একসাথে মিশবে, তখন একটি নীল পদ্ম সৃষ্টি হবে। সেই ফুলের গন্ধে রাজকন্যা জেগে উঠবেন। রাজা খবর পেলেন রতনের কথা। তিনি ঘোড়সওয়ার পাঠিয়ে রতনকে পাকড়াও করলেন। রাজা বললেন, রতন, আমাকে এই খরগোশটি দাও, আমি তোমাকে অর্ধেক তালুকের জমি দিয়ে দেব। মহারাজ, আমার খরগোশটি বিক্রির জন্য নয়। তবে গায়ের জোরেই নেব। মহারাজ, আপনি তো সব কেড়ে নিলেন, শুধু শেষবারের মতো খরগোশটিকে বুকে জড়িয়ে ধরতে দেবেন। রাজা সম্মতি দিলেন। রতন খরগোশটিকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো কেঁদে উঠল। খরগোশটির চোখ দিয়েও টলটল করে জল নামল। 2 চোখের জল যখন একসাথে রাজসভার মেঝেতে পড়ল, তখন এক অলৌকিক নীল পদ্ম ফুটে উঠল। রাজগুরু সেই ফুল নিয়ে রাজকন্যার কপালে ছোঁয়াতেই তিনি সুস্থ হয়ে উঠলেন। আমাকে ক্ষমা করো রতন, আমি মেয়ের মায়ে অন্ধ হয়ে তোমার উপর জুলুম করেছি। ঠিক তখনই সেখানে সেই সাধু বাবা উদয় হলেন।
মহারাজ, এই রতন অতি পুণ্যবান মানুষ। আমি ওকে খরগোশটি দিয়েছিলাম, কারণ আমি জানতাম কেবল রতনের মতো এক নিঃস্বার্থ মানুষের চোখের জলেই এই অসম্ভব সম্ভব হবে। রাজা রতনকে সোনাদানায় মুড়ে দিলেন এবং তাকে রাজ্যের খাস মন্ত্রী বানালেন। যে গ্রাম রতনকে তুচ্ছ করেছিল সেই গ্রামের দেখাশোনার দায়িত্ব রতনের হাতেই গেল। রতনের অভাব ঘুচল। বলাই এখন তার নিজের পছন্দের সমস্ত খাবার পেতে লাগল। সারদারও আর কোনো অভিযোগ থাকল না তার স্বামীর প্রতি।